আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা টানের আজকে টাইপ 4 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা টানের 3টা টাইপ নিয়ে আলোচনা করেছি। তো ধারাবাহিকভাবে যারা আমার ক্লাসগুলো করে থাকো তারা অবশ্যই অনেক বেশি উপকৃত হচ্ছ এবং আমাকে কমেন্টে এবং মেসেজে তোমরা জানিয়েছো। তো তোমাদের এই যে কমেন্ট এবং মেসেজে উৎসাহ পেয়ে আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে তোমাদের ফিজিক্সের যত কঠিন কঠিন কনসেপ্ট আছে সেগুলোর উপর কিন্তু ক্লাস নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে আমরা টাইপ 4 টানের ক্ষেত্রে আমরা সলভ করব। টাইপ 4 কি আছে দেখো, একটি সমতল ও দুটি ঝুলন্ত বস্তুর টান নির্ণয়। ঠিক আছে, একটি সমতল অর্থাৎ একটা বস্তু থাকবে কি সমতলে, আর দুইটা বস্তু কি থাকবে এই দুই পাশ দিয়ে ঝুলানো থাকবে। বুঝতে পেরেছো? এই দেখো চিত্রটা একটু দেখলেই বুঝতে পারবা যে দেখো এই যে একটা বস্তু, এই যে একটা বস্তু আছে কি আমাদের সমতলে, এই বস্তুটা কি আছে সমতলে আছে, আর এই যে দুই পাশ দিয়ে কি ঝুলানো আছে কপিকলের সাথে। আমাদের কি বলতো কপিকলের সাহায্যে আমি কি ঝুলাইয়া দিছি। ওকে, তো আমি ধরে নিলাম, ধরো এটা আমাদের যে কোনো বস্তু হতে পারে। ধরো এটা এমন যেহেতু ধরো সেটা ধরো এ বস্তু, এটা হলো আমাদের বি বস্তু, মনে করো এটা হলো কি সি বস্তু। আমাদের অঙ্ক করার জন্য আমরা এটা দিয়ে নিই আর কি। ঠিক আছে, অঙ্ক করার জন্য আমরা এটা দিয়ে নিই। ঠিক আছে, ওকে, এটা এ বস্তু। আচ্ছা, এখন এই যে সিস্টেমটা, এটা নবম দশম শ্রেণীতে আমাদের নতুন অ্যাড হয়েছে, এর আগে ছিল না। যেহেতু নবম দশম শ্রেণীর বইয়ে এটা আছে, সো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসার পসিবিলিটি আছে। তো আমরা একদম ভেঙে ভেঙে সলভ করব। তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো অবশ্যই আগের 3টি ক্লাস দেখে আসবা, কারণ আগের 3টি ক্লাস না দেখলে কিন্তু এটা বুঝতে পারবা না। তো টান নির্ণয়ের ক্ষেত্রে আমি একদম সহজে কয়েকটা কথা বলি। যে প্রথমত হলো আমাদের কি দরকার, এ এর দিক, এ এর দিক জানা দরকার। দ্বিতীয়ত হলো আমার কি বলতো টি এর দিক, টি এর দিক। ঠিক আছে, টানের দিক। এ এর দিক আমি জানলে কি হবে, এ যে দিকে সেই দিকে বলগুলোকে আমি ধনাত্মক ধরবো আর তার অপোজিটের বলগুলোকে ঋণাত্মক ধরবো। একদম খুব সহজে যদি আমি বলি, ধরো এটার আমাদের কি আছে বলতো m1 g, এটা হলো আমাদের নিচের দিকে ওজন আছে। এটার ক্ষেত্রে আমাদের কি বলতো এটা নিচের দিকে কি আছে বলতো m2 g। এটার ক্ষেত্রে ওজনটা নিচের দিকে, বাট এটা আমার কি সমতলে থাকার কারণে তার কি বলতো ওজনের কোনো প্রভাব থাকবে না। আগে বলছি টানের ক্ষেত্রে সমতলে থাকার কারণে তার ওজনের কোনো প্রভাব থাকে না। এখানে একটা জিনিস তোমাদের জানা রাখা ভালো, এখানে কিন্তু ঘর্ষণ উপেক্ষা, মানে ঘর্ষণ নেওয়া তোমার কোনো কথা নাই। ঠিক আছে, ঘর্ষণ যদি থাকে তাহলে সেই হিসাবটা তখন ভিন্ন হবে। ঘর্ষণ উপেক্ষা অর্থাৎ ঘর্ষণটা আমরা এখানে দেওয়া থাকে না বা দেওয়া থাকবে না তোমাদের নবম দশম শ্রেণীতে। ঠিক আছে, তো ঘর্ষণ হিসাবটা বাদ। যদি ঘর্ষণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের ঘর্ষণটা বিয়োগ করতে হবে। সো আমাদের যেহেতু ঘর্ষণ নাই, সো ঘর্ষণের পার্ট নিয়ে আলোচনা করার দরকার নেই। ঘর্ষণের আলাদা পার্ট আছে, বাট টানের সাথে ঘর্ষণের সম্পর্ক দিয়ে তোমাদের কোনো কনসেপ্ট নাই। সো তোমরা এই দিক দিয়ে তোমরা মোটামুটি বেঁচে গেছো, যে বেশি কঠিন জিনিস তোমাদের নাই। তো একটু খেয়াল করে দেখো যে এই যে বস্তুটা, এটা আমি ধরে নিলাম যে এখানে ধরে নিলাম আর কি m1 গ্রেটার দেন কি m2। ঠিক আছে, m1 গ্রেটার দেন আমাদের কি বলতো m2, অর্থাৎ m1 এর যে ভর সেটা কি আমার m2 ভরের থেকে কি বেশি। তাহলে এটার ভর যদি সবচেয়ে বেশি হয় তাহলে কি হবে বলতো, এটা আমার কি নিচের দিকে, এটার ত্বরণটা কিন্তু বলতো এদিকে। একটু খেয়াল করে দেখো, আগে আমরা এক পাশ দিয়ে আসি, এক পাশ দিয়ে আস্তে আস্তে আমরা আসবো। আগে আমরা ত্বরণের দিকটা দিয়ে নিই, তাহলে এই বস্তুটা কি হবে বলতো এদিকে আসবে না, এই বস্তুটা এদিকে আসবে, তার মানে তার ত্বরণের দিকটা এদিকে। ওকে, একটু খেয়াল করে দেখো, যখন এই বস্তুটা এদিকে আসতেছে তাহলে এই বস্তুটা আবার কি বলতো এটাকে উপরের দিকে টানতেছে, কারণ এটা ভর কম। তার মানে এটার ত্বরণের দিকও কোন দিকে বলতো উপরের দিকে। ঠিক আছে, তো এই হলো অবস্থা। 3টা বস্তু, তাহলে 3টা বস্তুর ক্ষেত্রে আমার 3টা ত্বরণের দিক দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের 2টা সুতা দিয়ে বাঁধা। মূলত ধরো এই পাশে একটা সুতা আছে, এই পাশে আর একটা সুতা আছে। ঠিক আছে, 2টা সুতা দিয়ে আমি কি করছি এই বস্তুর সাথে, এই সমতলে যে বস্তু আছে এই বস্তুর সাথে 2টা বস্তুকে আমি কি করে দিছি দুই পাশে ঝুলাইয়া দিছি। যেহেতু এখানে 2টা সুতা, তাহলে আমি টানও পাবো কি 2টা, কারণ এই পাশের জন্য একটা টান পাবো, এই পাশের জন্য আরেকটা টান পাবো। তো এই পাশের টানটা যদি আমরা দেখি, এইখানে সিস্টেমটা, এই পাশের যে সিস্টেমটা, এখানে 2টা সিস্টেম, একটা হলো এই বস্তুটা এই বস্তুর সাথে সংযোগ আছে, আবার এই বস্তুটা কি বলতো এই বস্তুর সাথে সংযোগ আছে। তার মানে এটা হলো কমন বস্তু যেটা সমতলে আছে। ওকে, তাহলে এই পাশের যে সিস্টেমটা, এই পাশের সিস্টেমটা কোন বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে, অবশ্যই কি এই যে কপিকলকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। তাহলে আমার এটার টান কোন দিকে হবে বলতো, টান এদিকে, অর্থাৎ আমি এই পাশে টানকে টি1 ধরলাম। এবং তাহলে এই বস্তুটা যেহেতু এইদিকে আসতেছে এবং এই বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে, এইদিকে আসতেছে বলতে টান এদিকে টানা, অর্থাৎ এই আমার এটা কি নিচে নামতেছে এবং এই বস্তুটা এইদিকে আসতেছে। তাহলে এই সিস্টেমটা কোন বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে, এই বিন্দুকে মানে কপিকলকে। সো আমার এটা টানও কোন দিকে বলতো এদিকে। এখানে দেখো এই যে এই বস্তুর জন্য টান যা পাবা এই পাশে, এই বস্তুর জন্য টান কি সেম না, কারণ এই পাশে তো আমাদের সিস্টেম একটা, কারণ এই পাশের সুতা একটা। ওকে, এই পাশের সুতা কয়টা, একটা, আবার এই পাশের সুতা আরেকটা। বুঝতে পারছো? তাহলে এইখানে কি হবে, এই জায়গায় খেয়াল করে দেখো বস্তুটা এদিকে আসতেছে। ঠিক আছে, আমার তার মানে তোমরা ভাবতে পারো যে এই বস্তুটা এদিকে আসতেছে, তার মানে এই পাশে টান যেহেতু এদিকে, তাহলে এই পাশে টান থেকে এদিকে না,
এই পাশের সিস্টেমটা কোন বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে? এই পাশের সিস্টেমটা এই যে এই কপি কলকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। তাহলে এই পাশের টান এই কপি কলের দিকে, এটা T2, এটার টান কোন দিকে? এটার উপরের দিকে, এই কপি কলের দিকে আর কি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আবারও বলছি যে এই যে টানটা কেন আমি দিলাম, এটা আমি লিখেই দিছি একদম। যখন টাইপ 1 করাইছিলাম বা টাইপ 2 যখন করাইছিলাম তখন লিখে দিছিলাম যে একটা সিস্টেম, টাইপ 1 এ বলছিলাম একটা সিস্টেম যে বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হয়, টানের ডিরেকশন সেদিকে হয়। এজন্য আমাকে প্রথমে দুইটা জিনিস খেয়াল করতে হবে, এ এর দিক দেন কি টানের দিক। ঠিক আছে, এটা আমরা দিয়ে নিলাম। আবার আমি যদি বলি এটা একটা বস্তু সমতলে আছে, দুই পাশে দুইটা সুতা দিয়ে দুইটা বস্তুকে আমি ঝুলাইয়া দিছি। ঠিক আছে, তাহলে এই পাশে একটা সুতা, এই পাশে একটা সুতা, যেহেতু দুই পাশে দুইটা সুতা তার মানে দুইটা সিস্টেম হবে এখানে, মানে দুইটা পার্ট হবে, একটা সিস্টেমে দুইটা পার্ট, এই পার্টে একটা টান হবে, এই পার্টে আরেকটা টান হবে। ওকে, একটু খেয়াল করে দেখো, এই এই পার্টটা আমার পরিচালিত হচ্ছে এই বিন্দুকে কেন্দ্র করে, তাহলে আমার কি হবে? এইটার টান কি এই বিন্দুর দিকে, এটার টান কি এই বিন্দুর দিকে, যে বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হয় সিস্টেম। আবার এটার সিস্টেমটা এই পাশেরটা আমার কি কোন বিন্দুকে কেন্দ্র করে হচ্ছে? এটাকে, তার মানে এটা টান এদিকে, এটা টান এদিকে, আর ত্বরণের দিকটা আমরা আগে দিয়ে নিছি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখন কি লিখবো? আমরা এখন লিখবো যে M1 এর জন্য, M1 এর জন্য, M1 এর জন্য আমরা কি লিখতে পারি বলতো? M1 এর জন্য, আচ্ছা এটা আগে আমরা এটাকে আগে একটু কপি করে নিই, কারণ একটা পেজ আমার হবে না। ওকে, তাহলে খেয়াল করে দেখো M1 এর জন্য, M1 এর জন্য, তো M1 এর জন্য কি লিখতে পারি আমরা? সামেশন অফ F ইজ ইকুয়াল টু কত? M1A। ওকে, সামেশন অফ F ইজ ইকুয়াল টু কত? M1A। তাহলে সামেশন অফ F ইজ ইকুয়াল টু M1A যদি হয়, একটু খেয়াল করে দেখো, এখানে আমার দুইটা বল আছে, একটা কি T1 উপরের দিকে আর একটা কি M1G নিচের দিকে। এখন তোমরা বলো T1 প্লাস নাকি M1G প্লাস? যেহেতু এই M1 এর বস্তুর ত্বরণ নিচের দিকে, তার মানে নিচের দিকের বলটা আমরা কি ধরবো? ধনাত্মক। সো আমরা এখানে কি লিখবো? M1G মাইনাস T1 ইজ ইকুয়াল টু কত হবে বলতো? M1A। ঠিক আছে, কি হবে? M1A। একটু খেয়াল করে দেখো, এখানে আমরা কি লিখবো? তারপর কি লিখতে পারি এখানে বলতো? এই জায়গাটায় আমরা কি লিখতে বলো? এইখানে তাহলে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে দিই, তাহলে কি লিখবো? M1G মাইনাস M1A ইজ ইকুয়াল টু কত? T1। সো আমরা এখান থেকে লিখতে পারি T1 ইজ ইকুয়াল টু কত? M1G মাইনাস কত? M1A। ওকে, এটা লিখলাম। এখন আসো যে M2 বস্তুর জন্য, ঠিক আছে, কোন বস্তুর জন্য? M2, বা আমি M বস্তুর জন্য লিখে নিই আগে। তাহলে M বস্তুর জন্য, M বস্তুর জন্য, তাহলে M বস্তুর জন্য কি পাবো আমরা বলতো? এখানে M বস্তুর উপর আমার নিচে যে ওজনটা আছে সেটা তো এটা যেহেতু সমতলে আছে, অপোজিটে একটা ফোর্স আছে, দুটো আমার ইকুয়াল হওয়ার কারণে তো সেটা এখানে আছে। তো দ্যাটস ওয়াই আমার উপর আর নিচের বল কি বলতো? সেম। এজন্য তার কি ওজন বলটা ইফেক্ট করে না সমতলের ক্ষেত্রে। তো দেখো এই বস্তুটা কি এইদিকে আসতেছে না, তাহলে এখানেও আমার কি হবে? সামেশন অফ F ইজ ইকুয়াল টু কত? বড় হাতের M ধরছি, MA। ঠিক আছে, ত্বরণ কিন্তু আমার সব জায়গায় কিন্তু সেম। ওকে, তো এখানে একটু খেয়াল করে দেখো, সামেশন অফ F, এটা আমার দুইটা, একটা T1 আর একটা T2, তাহলে আমরা কি লিখবো? T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু কত? MA। ঠিক আছে, এই যে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এই জিনিসটা আমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু আমরা সবকিছু করব। T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু কত? MA। এখন এটাকে আমি M ধরছি, তুমি এটাকে M3 ধরতে পারো, তাহলে এখানে কি হবে? M3A। তুমি যেটা দেওয়া থাকবে সেটা আমি লিখবো। এখন আসো পরেরটাই দেখো, আমরা এখন বের করব কি বলতো? M2 বস্তুর জন্য, তাহলে M2 ভরের বস্তুর জন্য, M2 ভরের বস্তুর জন্য, M2 ভরের বস্তুর জন্য কি হবে? এখানেও কি হবে? সামেশন অফ F ইজ ইকুয়াল টু কত? তাহলে M2A। এখন M2 বড় বস্তুর উপর কয়টা বল ক্রিয়া করতেছে? দুইটা, একটা T2 একটা M2G। এখন কোনটা প্লাস হবে বলো? অবশ্যই যেহেতু ত্বরণটা উপরের দিকে, তাহলে উপরের বলটা কি প্লাস। সো আমরা কি লিখবো? T2 মাইনাস কি হবে? M2G ইজ ইকুয়াল টু কত? M2A। ওকে, তাহলে আমরা T2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? T2 ওই পাশে গেলে কত হবে? M2A প্লাস কত? M2G। এখন একটু খেয়াল করে দেখো, আগে আমরা কি পাইলাম? T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু কত? MA। এখন T1 এর মানটা আমরা বসাবো আর T2 এর মানটা বসাবো। এটা ধরো আমরা কি ধরলাম? এটা মনে করো এটা 1 নাম্বার সমীকরণ, এটা কয় নাম্বার সমীকরণ? এটা 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, আর এটাকে আমি ধরলাম কয় নাম্বার সমীকরণ? মনে করো 3 নাম্বার সমীকরণ ধরলাম। এখন 2 নং সমীকরণ থেকে আমি পাই
2 নং সমীকরণ আমি পাই 2 নং সমীকরণে কি ছিল T1 কত পাইছো m1g m1a T1 T2 ওকে m1g m1a তাহলে m1g m1a ইজ ইকুয়াল টু কি হবে ইজ ইকুয়াল টু না আমাদের মাইনাস কি ছিল T2 তাহলে মাইনাস T2 হলে মাইনাস কত m2a মাইনাস প্লাসে কি মাইনাস কত m2g ইজ ইকুয়াল টু কত ma অর্থাৎ আমাদের 2 নং সমীকরণ ছিল কি বলতো T1 দেখো T1 T2 ইজ ইকুয়াল টু কত ma তাহলে T1 এর মান এটা বসাইলাম মাইনাস দিয়ে T2 এর মানটা বসাইলাম মাইনাস থাকার কারণে আমার দুটোই কি মাইনাস হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে দেখো আমরা কি করতে পারি এখান থেকে আমাদের a গুলোকে ওই পাশে পাঠিয়ে দিই a গুলোকে ওই পাশে পাঠিয়ে দিলে এখানে কি হয় m1g মাইনাস কত m2g ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ওই পাশে যদি পাঠিয়ে দেই তাহলে কি হবে m1a প্লাস কত m2a এটা মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস এটা মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস প্লাস কত আমাদের ma কিন্তু আছে এখন একটু খেয়াল করে দেখো এখান থেকে আমি কি করলাম g কমন নিলাম তাহলে কি পাবো m1 মাইনাস কত m2 এখান থেকে a কমন নিলে কি পাই m1 প্লাস m2 প্লাস কি বলতো m তাহলে আমি a এখান থেকে বের করতে পারি না তাহলে একবার আমি এখানে একটু লিখে দেই হ্যাঁ a ইজ ইকুয়াল টু কত হবে উপরে হবে এটা কি এপাশে ভাগ হয়ে যাবে তাহলে কত m1 মাইনাস কত m2 বাই নিচে কত বলতো আমাদের g কে আমি আলাদাভাবে লিখতেছি m1 প্লাস m2 ইনটু কি g সরি m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 এটা আসলে প্লাস কত আমাদের m g হলো উপরে গুণ দেখো তাহলে আমরা এই যে এখান থেকে কি a পাবো এখান থেকে a পাবো এখান থেকে a যদি পাই এই a এর মানটা আমি যদি এখানে বসায় দিই কারণ g এর মান তো আমি জানি m1 m2 এর মান দেওয়া থাকবে সো এখানে বসায় দিলে আমি কি t2 পাবো আর এই সমীকরণে যদি আমি মানটা বসায় দিই তাহলে আমি কি পাবো বলতো t1 পাবো অর্থাৎ t1 ইজ ইকুয়াল টু কত m1g মাইনাস m1a m1g মাইনাস m1a t1 ইজ ইকুয়াল টু কত এই টাইপে m1g মাইনাস m1a আর এখানে কত m2a প্লাস m2g এখন এই যে এই জিনিসগুলো সবাই মুখস্থ করে আমার ক্লাস করার পরে কারো এই টার্ম নিয়ে মুখস্থ করা লাগবে না এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে প্রত্যেকটা ক্লাস তুমি ধারাবাহিকভাবে করলে সূত্রগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই একদম তুমি শুরু থেকে বেসিক সহকারে করবা কারণ 3 মাস বা 4 মাসের জন্য যখন আসবে তখন কি করবা তুমি ত্বরণের সূত্রটা মুখস্থ রাখতে পারো এতে তোমার জন্য কি অঙ্ক করাটা সহজ হবে ঠিক আছে বাট তুমি ভুলে গেলেও সমস্যা নাই তুমি যদি কনসেপ্ট জানো অবশ্যই এইভাবে ডিটেলসে সব অঙ্ক ডিটেলসে করার চেষ্টা করবা নোট গাইডে দেখবা সব এই সূত্র ইউজ করে অঙ্ক করে দিছে তো এই সূত্রটা কিভাবে আসছে শিক্ষার্থীরা জানেই না ঠিক আছে আর আমাদের বইতেও গোছানো নাই ভালোভাবে তাহলে এখানে যদি আমি বলি একদম সুন্দর করে বলি এটার ত্বরণটা কি হবে বলতো ত্বরণ a ইজ ইকুয়াল টু এখানে লিখি অন্য কালার দিয়ে লিখি ত্বরণ আমি লিখে দিই আবার লিখতেছি দেখো ত্বরণ a ইজ ইকুয়াল টু সহজে মনে রাখবা যখন একটা সমতলে থাকবে আর দুইটা দুই পাশে ঝুলানো থাকবে ঠিক আছে উপরে হবে কি বলতো ভরের বিয়োগফল মানে যে দুইটা ভর ঝুলানো আছে এখানে বড় ভর কোনটা ধরছি বলতো বড় ধরছি মানে বেশি কোনটা m1 তাহলে কি হবে m1 মাইনাস কি ছোট ভর অর্থাৎ আমাদের দুইটা ভরের কি বিয়োগফল নিচে হবে কি বলতো এই ভর এবং যেই বস্তুটা সমতলে আছে তিনটা ভরের যোগফল নিচে m1 প্লাস m2 প্লাস কি m ইনটু কি হবে বলতো g এটাকে যদি আমি m3 ধরতাম তাহলে এই যে m এর জায়গা কি লিখতাম m3 আমার কথা কি তোমরা ক্লিয়ার তো এখান থেকে তোমরা কি ইজিলি ত্বরণটা বের করতে পারো ত্বরণ বের করার পরে দেন আমি তোমাকে যেভাবে বললাম টান বের করার ক্ষেত্রে তোমাকে এই কনসেপ্টটা জানা থাকাই লাগবে যদি না থাকে তাহলে তোমাকে মুখস্থ করতে হবে মুখস্থ করে বেশি দিন তুমি মনে রাখতে পারবা না বুঝছো তো আমরা এই রিলেটেড চলো আমরা একটা অঙ্ক সলভ করি হ্যাঁ দেখো এখানে কি বলছে এখানে আমাদের তিনটা ভর দেওয়া আছে 15 কেজি 5 কেজি আর উপরে আছে কি 10 কেজি তাহলে আমরা একই রকম ভাবে আমরা যদি ধরো এটাকে আমি কি ধরলাম মনে করো এটাকে আমি m1 ধরলাম m1 এটাকে কি ধরলাম m2 এটাকে কি ধরলাম বলো তো এটাকে আমি m ধরলাম যেহেতু আমি এভাবে শিখছি তাহলে এখান থেকে আমাকে সম্পূর্ণ সিস্টেমের ত্বরণ বের করতে বলছে তোমরা মেইন নিয়মই করবা তো আমি জাস্ট যদি বলি ত্বরণ a ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের m1 মাইনাস m2 বাই কত বলতো m1 প্লাস m2 ইনটু কত m ইনটু কি g তুমি এই সূত্রটা কিভাবে আসছে তুমি যদি না জানো তাহলে কিন্তু মুখস্থ রাখতে পারবা না সিস্টেমে মনে রাখবা উপরে আমাদের উপরে হবে কি বড় ভর মাইনাস ছোট ভর নিচে হবে কি তিনটা ভরের যোগফল ইনটু কি g এখন দেখো আমাদের বড় কোনটা 15 মাইনাস কত বলতো মাইনাস হলো 5 বাই কত 15 প্লাস 5 প্লাস কত 10 তাহলে এখানে হইলো কত বলতো ইনটু কত g ইনটু g তাহলে এখানে হলো 10
এখানে হলো কত 20 কত 30 30 জি। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে এই শূন্য শূন্য, তাহলে কত জি বাই কত 3। আমাদের आंसर কত জি বাই কত 3। এর মান হলো কত বলতো জি বাই কত 3। এর মান হলো কত জি বাই 3। এখন এর মান যদি পাও তুমি, তাহলে তুমি টি1 কত হবে বলতো? টি1 ইজ ইকুয়াল টু, এখান থেকে বের করতে হবে ওই যে একই রকম ভাবে, টি1 ইজ ইকুয়াল টু কত হবে বলতো m1g মাইনাস কত m1a। আমি এটা ডিরেক্টলি লিখলাম কারণ আমি আগে বুঝাইছি, তো ওইভাবে তুমি লিখবা। এখন মানটা বসায় দিবা, হয়ে যাবে, ঠিক আছে। আর টি2 ইজ ইকুয়াল টু কত হবে? টি2 ইজ ইকুয়াল টু হবে আমাদের m2a প্লাস m2g বা m2g প্লাস m2a, একই কথা এটা। এখন এখানে দেখো তুমি এর মানটা জানলেই কিন্তু তোমাকে টানটা বের করা যাবে। যদি তোমাকে টানও বের করতে বলে, তোমাকে আগে কি বের করতে হবে বলতো? ত্বরণ বের করতে হবে। তো এটা ছিল আমাদের কি বলতো টাইপ 4। আমি নেক্সট ক্লাসে তোমাদের লিফটের কিভাবে টান বের করবা সেটা ইনশাআল্লাহ শেখাবো, মুখস্থ না করে। আমি তোমাদেরকে চেষ্টা করছি যে তুমি সূত্র মুখস্থ না করে একদম কনসেপ্ট দিয়ে তুমি করবা, ঠিক আছে। সূত্র মুখস্থ করে আসলে বেশি দিন তুমি অঙ্ক মনে রাখতে পারবা না বা জটিল অঙ্ক সলভ করতে পারবা না।